আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হচ্ছে, তাই আমি আর বোন যাচ্ছি এখন 11টার দিকে। সবাই ভোর 5টার দিকে চলে গেছে, কারণ যেহেতু পুজোর রান্নার লোক আসবে, অনেক ধুমধাম করেই হয় আমাদের ঘরে বিপত্তারিণী পুজো। এই যে আমাদের মা, তো তার জন্য আমাদের সকাল থেকে সবাই চলে গেছিলো। এবারে আমরা যখন আসি দেখি যে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। পুজো মাঝপথে চলছে, চণ্ডীপাঠও শুরু হয়ে গেছে, এদিকে ঠাকুরমশাইয়ের পুজো শুরু হয়ে গেছে। তো অনেকে জানতে চায় যে তোমাদের ঘরের মন্দির কি করে হলো, বা এত বড় মন্দির কি করে হলো, বা কে করেছে। তো তারই একটা আজকে বিপত্তারিণী পুজোর জন্য আমি তোমাদের একটা ছোট্ট করে রিয়েল স্টোরি শোনাচ্ছি, যে মায়ের আগমন আমার বাড়িতে কি করে হলো। তো আমার যে দাদু ছিল, উনি কিন্তু বিপত্তারিণী পুজো করতেন। তো যাই হোক, দাদু মারা যাওয়ার পরে আমাদের ঘরে বিপত্তারিণী পুজো বন্ধ হয়ে গেছিলো। তো আমার ঠাকুমার মুখে শুনেছি যে একজন প্রত্যেক দিন সন্ধ্যার সময় পুকুর ঘাটে একটা বাচ্চা মেয়ে কাঁদতো। তো একদিন একজন ব্রাহ্মণ এসে বলল যে তোমাদের ঘরে যে বাচ্চা মেয়ে কাঁদে তোমরা কি জানো ও কে? তখন আমার ঠাকুমা বললো, না আমরা তো জানি না। বললো, ওই যে বাচ্চা মেয়েটা ও হচ্ছে। তো ওই ব্রাহ্মণ ঠাকুর বলে যে তোমরা ঘট করে চাইলেও তুমি তোমার সাধ্য মতন পুজো করতে পারো। তো আমার ঠাকুমা ঘট করেই পুজো করতো, মা বিপত্তারিণী। তো যখন আমার বাবা হচ্ছে আমার ঠাকুমার বড় সন্তান, আমার ঠাকুমার 2 ছেলে 4 মেয়ে, তো তার মধ্যে বাবা হচ্ছে বড়। আর আমার বাবার নাম হচ্ছে সত্যনারায়ণ মুনি। আর বাবা যখন বড় হলো, বাবা খুব অল্প বয়সেই পড়া বন্ধ করে দিয়ে, ক্লাস 9-এ পড়া বন্ধ করে দিয়ে কাজে চলে গেছিলো। তো বাবা যখন একটু মানে টাকা ইনকাম করতে পারলো, তো একদিন নাকি আমার দিদা আমার ঠাকুমা সকালবেলা ঝাঁট দিচ্ছিলো, আমার বাবা কলকাতা থেকে সবে এসছে। তো ঝাঁট দেওয়ার সময় আমার বাবাকে বলছে যে এরকম তোর বাবার প্রচুর ইচ্ছে ছিল যে আমাদের ঘরে বিপত্তারিণী ঠাকুরের মন্দির হবে, মূর্তি এনে ভালো করে পুজো টুজো হবে। তো তোর বাবা তো করতে পারেনি, তোর বাবার প্রচুর ইচ্ছে ছিল যে তোরা হয়তো বড় হয়ে কিছু করবি। তো এই কথাটা বলেছে, যখন পেছনে ঘুরে দেখে আমার বাবা নেই। তো বাবা আসে ঠিক রাত 9টার দিকে একটা ঠাকুরের মূর্তি নিয়ে। সেটা হচ্ছে স্বয়ং মা বিপত্তারিণী, যেটা এখন দেখতে পাও সবার উপরে বসে, ওই যে সাদা যে সুন্দর একটা সুন্দরী প্রতিমা মতন বসে, একদম সুন্দরী ছোট্ট মেয়ের মতন যে বসে থাকে, ও হচ্ছে মা বিপত্তারিণী। ওনাকে নিয়ে আসে। তো তারপরে শুরু হয় মন্দির করার তোড়জোড়। তো তখন এত সামর্থ্য ছিল না যে আমার বাড়িতে যে একটা মন্দির করবে, এত বড় সামর্থ্য ছিল না। তো যাই হোক, মূর্তি যখন নিয়ে চলে এসছে, মন্দির তো করতে হবে। তো এটা বাবার মুখে বা আমার ঠাকুমার মুখে বা আমার মার মুখে অনেকবার শুনেছি যে আমার বাবা ধরো 1 থলি, তখন তো থলিতে করে, যে ছোট ছোট আগেকার দিনে দেখেছো বয়স্ক লোকে দেখেছো থলিতে তারা টাকা রাখতো, সেরকম থলি তারা নিয়ে আসতো। 1 থলি হয়ে যেত 10 থলি। বাবা ধরো রেখে দিয়ে স্নান করতে গেছে, স্নান করে এসে দেখে 10 থলি হয়ে গেছে। তো এইভাবে মন্দিরটা হয়েছে। মন্দিরটা এত বড় হওয়ার কথা ছিল না, মন্দিরটা খুবই ছোট্ট করে বাবা বা আমার ঠাকুমার প্রচুর ইচ্ছে ছিল ছোট্ট করে মন্দির, কিন্তু ওনারা কেউই জানে না যে এত বড় মন্দির কি করে হয়ে গেল। তো সবই মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আর আমাদের ঘরে বিপত্তারিণী ঠাকুরকে আমরা মানে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সবটাই করি। আমার বাবার কাছে ওনার 7 মেয়ে, আর আমাদের কাছে আমাদের 2 মা। এক যে জন্ম দিয়েছে, এক হচ্ছে আমাদের মা বিপত্তারিণী। তো বছরের যে প্রথম মানে রথের সময় যেই রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই ব্যবধানে
বিপত্তির পুজো হয়, একটা শনিবার একটা মঙ্গলবার। তো আমাদের পুজোটা হয় প্রথম যেই দিন, প্রথম ডেটে, প্রথম যেই দিন মানে সে শনিবার হোক বা মঙ্গলবার হোক, প্রথম যে ডেট পড়ে বিপত্তির পুজোর ওই ডেটে পুজো হয়। আর বিপত্তির পুজোয় 13 রকমের ফুল, 13 রকমের ফল দিয়ে মায়ের পুজোটা হয়। এখানে নতুন ঘর হয়েছে আমাদের, তো সেই ঘরে রান্নাবান্না এখন হচ্ছে। তো এই শুনলে আমাদের ঘরে মায়ের আগমন কি করে হয়েছে আর তারই একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও স্টোরিটা, কারণ এটা কোনো গল্প নয়, এটা সত্যিকারে যে মায়ের যে আগমন আমার বাড়িতে কি করে হয়েছে তারই একটা রিয়েল স্টোরি। আর অনেক দূর দূর থেকে আসে অনেকে ঠাকুরের মন্দির দেখার জন্য, এত বড় মন্দির। প্রায় যারা জানে না তারা জিজ্ঞেস করে এটা গ্রামের মন্দির না কারো নিজস্ব মন্দির, কিন্তু না, এটা নিজস্ব বাড়ির মন্দির, সেটা আমার বাবা তৈরি করেছে। আচ্ছা, আমার বাবার কোনো ছেলে নেই, আর আমার বাবার যেমন 6 মেয়ে, আমার কাকুরও 3 মেয়ে। তো আমার বাবা কাকুর কারোরই ছেলে নেই। তো বলতে গেলে আমার 9 বোন, বাবার 6টা মেয়ে আর আমার কাকুর 3টে মেয়ে, আমাদের 9 বোন। তো যাই হোক, এখন আমরা সবাই পুজোটা করি। আমাদের কোনো আক্ষেপ নেই যে আমাদের কোনো ভাই নেই। তো এটা নিয়েও একটা স্টোরি আছে। আমার মায়ের প্রথম ছেলে হয়েছিল, যাই হোক কারণে ও থাকেনি। আর তো বাবাকে একদিন ঠাকুর স্বপ্নাদেশ দেখিয়েছিল যে যদি আমার বাবার যদি ছেলে হয় তাহলে আমার বাবার কপালে প্রচুর কষ্ট আছে, এই জন্য ঠাকুর নাকি ওনাকে মেয়ে দিয়েছে। আর 6 বোন হওয়ার কারণ আরেকটাও বৃত্তান্ত আছে, সে হচ্ছে আমার ঠাকুমা। তো ওনার প্রচুর মাকে চাপ দিত যে আরেকটা যদি ছেলে হয়, এই করে করে আমার 6 বোন হয়ে গেছে। ঠিক তেমনি আমার কাকুর ক্ষেত্রেও হয়েছে, ওই ছেলে হওয়ার জন্যই 3 মেয়ে। এখন আমাদের মনিবাড়িতে কোনো ছেলে নেই, 9 জন মেয়ে। তো এই যে দেখছো এত বড় মন্দির, এই মন্দিরটা কিন্তু আমাদের। এখন দিনের বেলা ঠাকুরের অর্ধেক পুজো হয়ে গেছে। এই যে ঘরটাতে রান্না বান্না দেখলে তোমরা, এখানে দুপুরে লোক খাবে, মানে যদি আত্মীয় স্বজন যারা বাড়িতে এসছেন তারা খাবে, তাদের জন্য রান্না বান্না হচ্ছে। আর যে লুচিগুলো দেখলে ওগুলো সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি দেওয়ার সময় গ্রামের প্রায়জন প্রসাদ, মায়ের প্রত্যেকের তো মায়ের প্রসাদ খেতে ইচ্ছে হয়, তো প্রসাদ খাবে, ওটা দেখাবো আমি তোমাদের পরে, ভিডিওতে দেওয়া হবে। আর এখানে হচ্ছে মায়ের ভোগ, অর্ধেক রান্না হয়ে গেছে আর অর্ধেক রান্না এখানে হচ্ছে। এখানে কিন্তু ব্রাহ্মণ ছাড়া আর কেউ রান্না করে না, ব্রাহ্মণ লোকেরাই রান্না করে। আচ্ছা, ভিতরে আমি যেতে পারবো না কারণ অনুমতি নেই আমার ওখানে ভেতরে যাওয়া, যেহেতু মায়ের ভোগ হচ্ছে, বুঝতেই পারছো, কারোর দেখা উচিত নয়। আর এখানে পুজো আরতি শুরু হয়ে গেছে, এই যে। আচ্ছা, মায়ের পুজোতে 108টা পদ্মফুলও দেওয়া হয় আমাদের প্রত্যেক বছর মন্দিরে, কারণ এটা নিয়ম। আচ্ছা, ঠাকুর জানো মানে একটা অদ্ভুত মা যে আছে, তার যে জ্যোতি প্রকাশ এই একটা দিনেই হয়তো স্পষ্ট করে বোঝা যায়। এখানে মঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে।